কাজের মেয়েটার গলার নিচে কামড়ের দাগ দেখে ওরে বললাম, কি রে রুমা, তোর গলার নিচে রে কিসের দাগ? আমার কথা শুনে মেয়েটা বেশ ঘাবড়ে গিয়ে বলল, ওই আপা, মশার কামড়ের দাগ হয়তো। মশার কামড়ের দাগ কি এমন হবে? তুই কি আমাকে বোকা পেয়েছিস? দেখে তো মনে হচ্ছে কেউ তোকে কামড় দিয়েছে। রুমা তখন বলল, ও এই দাগের কথা বলছেন? এটা তো পাশের বাসায় সাদিয়া আবার বিড়ালের কামড়ের দাগ। আমি সেদিন বিড়ালটাকে আদর করার জন্য করে নিলাম, আর শয়তান বিড়াল আমার গলায় কামড় মেরেছে। চুলায় যে চা বসিয়ে এসেছিলাম আমার তো মনেই নেই। এই কথা বলে রুমা তাড়াঘড়ি করে রান্নাঘরের দিকে চলে গেল। আমি ভাবতে লাগলাম, মেয়েটা এত অন্যমনস্ক হয়ে থাকে কেন? পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি রুমা ঘর ঝাড়ু দিচ্ছে। খেয়াল করে দেখলাম ওর জামার একটা অংশ একটু ছেঁড়া। আমি ওরে বললাম, কি রে, তোর জামা ছিঁড়ে গেছে, তুই আমি বলবি না? আমার কিছু পুরনো জামা আছে, পরে নিয়ে নিস। তা তো সের কথায়। রুমা মাথা নিচু করে বলল, সে আর অফিসে চলে গেছে। আচ্ছা আপা, আপনি নাকি আজ আপনার বাবার বাসায় যাবেন? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ রে, যাবো কয়েকদিনের জন্য। রুমা কিছুটা ভারতার চোখে আমার দিকে তাকিয়ে বলল, আপা আমার সাথে নিয়ে যাবেন? তুই গেলে তো স্যারের খাবার দাবারের কি হবে? এইবার না, তোকে পরের বার নিয়ে যাব। এই কথা বলে আমি নিজে রুমে চলে আসলাম। বর্ষ ছেড়ে আয়নার সামনে দাঁড়িয়ে যখন চুল ঠিক করছিলাম তখন খেয়াল করলাম রুমার গলার নিচে যেখানে কামড়ের দাগ ছিল ঠিক সে জায়গায় আমার গলার নিচেও একটা কামড়ের দাগ। মুহূর্তের মাঝে আমার সারা শরীর কেঁপে উঠল। রুমার অন্যমনস্ক থাকা গলার নিচে দাগ, ছেঁড়া জামা, তার মানে কি? এই কথাগুলো যখন ভাবছিলাম তখন একটা আওয়াজ হলো। আমি দৌড়ে রান্নাঘরে দেখি রুমা মাথা ঘুরে পড়ে গেছে। আমি রুমাকে টেনে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রিপোর্ট দেখে বলল ও 3 মাসের প্রেগন্যান্ট। কথাটা শুনে রুমা যখন কান্না করে দিবে তখন আমি ওর হাত চেপে ধরলাম, যেন ডাক্তার কিছু বুঝতে না পারে। ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে রুমাকে বাসায় নিয়ে এসে ওকে যখন জিজ্ঞেস করলাম, তোর সাথে এমনটা কে করছে? রুমা তখন কান্না করতে করতে বলল, এর জন্য আমার স্বামী দায়ী। আমি মাস 4 আগে যখন বাবার বাড়ি গিয়েছিলাম তখন নাকি আমার স্বামী ওর সাথে জোর করে প্রথমবার এমন করেছে। তারপর থেকে যখনই সুযোগ পেয়েছে তখনই আমার স্বামী ওর উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। এই কথা যেন সে আমাকে কখনো না বলে, সেই জন্য আমার স্বামী ওকে অনেক রকম ভয় দেখিয়েছে। রুমা যখন কথাগুলো বলছিল তখন মনে হচ্ছিল কেউ আমার কলেজে বারবার আঘাত করছে। হঠাৎ খেয়াল করে আমার স্বামীরা বাসায় ঢুকছে। আমাকে আর রুমাকে সবাই বসতে দেখে আমার স্বামী বলল, বাসায় দরজা খুলে রেখে দুজনে বসে আড্ডা দিচ্ছ কেন? তারপর রুমার দিকে একটা শপিং ব্যাগ বাড়িয়ে দিয়ে বলল, এই নে, তোর জন্য নতুন 1 সেট জামা এনেছি। আমি স্বামীর দিকে তাকিয়ে হেসে বললাম, নতুন জামা এনেছো? লাভ, রাতে তো সেই তুমিই জামা ছেড়ে ফেলবে। আমার কথা শুনে আমার স্বামী প্রচন্ড রকম অবাক হয়ে গেল। কি সব যা তা বলছো? আমি আমার স্বামীর চোখের দিকে তাকিয়ে বললাম, রুমা যখন প্রথমে বাসায় এসেছিল তখন হাফ প্যান্ট পরা এতটুকু একটা মেয়ে ছিল। আজ রুমা বড় হয়ে সালোয়ার পরে, সেই সালোয়ারের ফিতা টান ধরে ছিঁড়ে দিতে তোমার এতটুকু কলজা কাঁপলো না? তোমার কুস্তির চাহিদা মেটানোর জন্য মেয়েটার এত বড় সর্বনাশ করলে, মেয়েটাকে প্রেগনেন্ট করে দিলে। এই কথা বলে আমি রিপোর্টটা আমার স্বামীর মুখের উপর ছুঁড়ে মারলাম। ওই রিপোর্টটা দেখে আমতা আমতা করে বলল, বিশ্বাস করো, ওর সাথে আমি কিছু করিনি। ও কোথাও না কোথাও আকাম করে আমার উপর দোষ চাপাচ্ছে। কথাটা বলে আমার স্বামী যখন রুমার চুলের মুঠে ধরতে চাইলো তখন আমি তাকে বাধা দিয়ে বললাম, খবরদার, ওর গায়ে যদি স্পর্শ করো আমার চেয়ে খারাপ কেউ হবে না। তোমার এই পাপের ফল কিভাবে তোমাকে ভোগ করাতে হবে তার আমি সব রকম চেষ্টা করব। এই কথা বলে আমি যখন রূপাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যাব তখন আমার স্বামী আমার হাতটা ধরে বলল, আমি তো তোমার স্বামী, আমার উপরে এমনটা করতে পারো? আমি মানছি আমার ভুল হয়েছে, দরকার পড়লে আমি বাচ্চাটা অপারেশন করাবো, রুমাকে এর ক্ষতিপূরণ দেবো, তবু তুমি এমন করো না। আমি হাতটা টান দিয়ে সরিয়ে ফেলে বললাম, আসলে তুই মানুষ না, জানোয়ার কোথাকার। তোর এই জানোয়ারের রূপটা যদি আমি আগে জানতাম তাহলে মেয়েটার এত বড় সর্বনাশ হতে দিতাম না। এই কথা বলে আমি রূপাকে সাথে নিয়ে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যাই আর অপেক্ষা করতে থাকি এই মানুষরূপী জানোয়ারটার শেষ দেখার জন্য।